প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের অর্থাৎ বিএসসির স্টুডেন্টদেরকে তোমাদের প্রথম পত্রের প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় একক কণার বলবিদ্যা বিষয়ে আলোচনা করব। আমরা এর আগে কলেজেই তোমাদেরকে বাকি প্রথম পত্রের বেশ কিছু জিনিস আলোচনা করেছি, তাই আমরা আজকে দ্বিতীয় পত্রের বিষয়ে আলোচনা শুরু করব। তোমরা নিশ্চয়ই এই অধ্যায়টা পড়েছো বা দেখেছো, তা ভালো করে দেখে নেওয়া, আবারও দেখে নেওয়ার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, এবং আমার এই ক্লাসের পর তোমরা বই খুলে আবার অধ্যায়টা ভালো করে দেখবে, তাহলে ভালোভাবে বুঝবে ইনশাল্লাহ। তা আজ আমরা একক কণার বলবিদ্যা এই অধ্যায়ের উপর আলোচনা করব। আজ আমরা আলোচনা করব পদার্থের, আজ আমরা আলোচনা করব কাজ শক্তি উপপাদ্য নিয়ে। কাজ শক্তি উপপাদ্য কি? কাজ শক্তি উপপাদ্য হলো কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের দ্বারা কৃত কাজ এবং গতিশক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্ক দেখায় যে সমীকরণ, তাকে কাজ শক্তি উপপাদ্য বলে। কাজ শক্তি উপপাদ্য অনুসারে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের দ্বারা কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। আমি আবারও বলছি, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের দ্বারা কাজ, অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের দ্বারা কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ আমরা এভাবে যদি দেখাই, কাজকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে কাজ ডাব্লিউ সমান সমান গতিশক্তির পরিবর্তন। এখন যদি আদি গতিশক্তি, কোন বস্তুর আদিবেগ হয় ভি আই, কোন বস্তুর আদিবেগ, কোন বস্তুর আদিবেগ সমান যদি ভি আই, এখানে আই দিয়ে ইনিশিয়াল, আদি বা প্রারম্ভিক বেগ বোঝায়, ইনিশিয়াল ভেলোসিটি আদি বেগ ভি আই, এবং ওই বস্তুর শেষ বেগ যদি ভি এফ, এফ দিয়ে ফাইনাল ভেলোসিটি, শেষ বেগ বোঝায়, তাহলে আর বস্তুর ভরকে যদি এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কাজ শক্তি উপপাদ্য ডাব্লিউ ইকুয়াল টু, কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার, অর্থাৎ শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি। এটাই গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন সমান কাজ, এটাই কাজ শক্তি উপপাদ্য। আমরা এই কাজ শক্তি উপপাদ্য এটা জানলাম যে কাজ শক্তি উপপাদ্য হলো বস্তুর দ্বারা কৃত কাজ বা ক্রিয়াশীল বস্তুর উপর বলের দ্বারা ক্রিয়াশীল বলের দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। আমরা যদি এটাকে ছোট্ট করে একটু প্রমাণের চেষ্টা করি, তাহলে আমরা ধরি এম ভরের একটা বস্তু, ধরি এম ভরের বস্তু, এম ভরের বস্তু ভি আই আদি বেগে গতিশীল।
আদিবেগে গতিশীল। এম ভরের একটি বস্তু VI আদিবেগে গতিশীল। এখন এই এম ভরের বস্তুটার উপর এফ বল প্রযুক্ত হয়। এফ বলের ক্রিয়ায় বস্তুর শেষ বেগ হলো VF। তাহলে আমরা পাই VF। এখন এই যে এফ বল প্রযুক্ত হয়েছে বস্তুর উপর, আবারও বলছি এম ভরের কোন বস্তুর উপর বস্তু VI আদিবেগে গতিশীল ছিল, এর উপর এফ বলের ক্রিয়ায় বস্তুর শেষ বেগ হলো VF। এখন এফ বলের ক্রিয়ায় বস্তুর ক্ষুদ্র সরণ যদি হয়, অতি ক্ষুদ্র সরণ, বস্তুর ক্ষুদ্র সরণ যদি dx হয়, তাহলে ওই বস্তুর দ্বারা কৃত কাজ dw, ওই বস্তুর দ্বারা এই এফ বলের ক্রিয়ায় বস্তুর অতি ক্ষুদ্র সরণ হলো dx, সুতরাং অতি ক্ষুদ্র কাজ হবে dw। d দিয়ে অতি ক্ষুদ্র বুঝায়, ডিফারেন্সিয়েট বুঝায়, অতি ক্ষুদ্র কাজ হবে dw ইকুয়াল টু ইন্টিগ্রালস f dx। এখানে একটা x দেয়া হয়, এই f of x, এটা দিয়ে বোঝা যায় বল f সরণ x এর অপেক্ষক বা ফাংশন, অর্থাৎ সরণের পরিবর্তন হলে বলের পরিবর্তন হয়, অর্থাৎ সরণের পরিবর্তনের সাথে সাথে বলের পরিবর্তন হচ্ছে। f of x dx এখানে ইকুয়াল টু ইন্টিগ্রালস f ইকুয়াল টু আমরা জানি ma dx আমরা লিখতে পারি। এখন এখানে বলের ক্রিয়ায় বস্তুর বেগ VI থেকে VF পর্যন্ত পরিবর্তিত হবে, সুতরাং আমরা এর বেগের সীমা VI থেকে শুরু করে VF পর্যন্ত দিয়ে দিই। আবার আমরা জানি a ইকুয়াল টু dv বাই dt। ওই বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। তাহলে অন্তরীকরণের নিয়ম অনুসারে ত্বরণ a ইকুয়াল টু dv বাই dt। সুতরাং আমরা লিখতে পারি dw ইকুয়াল টু ইন্টিগ্রালস m এর পরিবর্তে dv বাই dt ইন্টু m এর পরিবর্তে এই dx। ইকুয়াল m, যেহেতু m ভরের কোনো পরিবর্তন হয় না, সমাকলনযোগ্য না, এটাকে বাইরে রাখলাম, vi
ভি এফ, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি এক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি ইন্টু ভি ডিভি, বা এম ইন্টিগ্রালস ভিআই থেকে ভিএফ ডিএক্স বাই ডিটি অন্তরীকরণ থেকে পাই ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি। এগুলি তোমরা জানো, ইন্টারমিডিয়েটে তোমাদের শেখা আছে। এত ইকুয়াল টু এম, ভি কে সমাকলন করলে ভি স্কোয়ার বাই টু, সমাকলনের সীমা ভি আই থেকে ভি এফ ইকুয়াল টু আমরা এভাবে হাফ এম একবারই লিখে ফেলি, ভি স্কোয়ার মাইনাস ভি এফ স্কোয়ার মাইনাস ভি আই স্কোয়ার, বা সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন করার পর ডাব্লিউ আরেকটা লাইন লেখা হতো, ডাব্লিউ ইকুয়াল টু এম ডিভি বাই ডিটি। এই সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভিএফ স্কোয়ার মাইনাস হাফ এম ভিআই স্কোয়ার, এটি কাজ শক্তি উপপাদ্য। এভাবে আমরা কাজ শক্তি উপপাদ্যটাকে দেখাতে পারি। এরপর আমরা আলোচনা করব সংরক্ষণশীল বলের ক্ষেত্রে মোট শক্তি সমান গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কোন বস্তুর মোট শক্তি হলো বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টির সমান। তো প্রথমে আসি আমরা সংরক্ষণশীল বল কাকে বলে। সংরক্ষণশীল বল হলো কোন বস্তুকে, যে বল প্রয়োগে কোনো বস্তুকে বিভিন্ন পথ ঘুরিয়ে আবার আদি অবস্থানে ফিরিয়ে আনলে কৃতকাজ শূন্য হয়, তাকে সংরক্ষণশীল বল বলে। আবারও বলছি, কোনো বস্তুকে যে কোনো বস্তুকে বলের ক্রিয়ায় বল প্রয়োগ করে, যে বল প্রয়োগ করে বিভিন্ন পথ ঘুরিয়ে পুনরায় আদি অবস্থানে ফিরিয়ে আনলে কৃতকাজ শূন্য হয়, তাকে সংরক্ষণশীল বল বলে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে সংরক্ষণশীল বলটা দেখিয়ে দিই। ধরি এটা ভূমির উপর এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুর ভর এম। ভূমির উপর এ বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে, এটাকে যে কোনো পথ ঘুরিয়ে আমরা বি বিন্দুতে নিলাম। এখন এ থেকে বি এর উচ্চতা ধরি, এই উচ্চতাটা এইচ। এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় ওঠানো হয়েছে অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে বা বিপরীতে। ফলে কৃত কাজ ডাব্লিউ, এ থেকে বি বিন্দুতে নিয়েছি, কৃত কাজ ডাব্লিউ এ বি ইকুয়াল টু হবে মাইনাস এম জি এইচ। মাইনাস কেন? কারণ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল, এটাকে তার বিরুদ্ধে নেওয়া হয়েছে। আবার এই বস্তুটাকে যে কোনো পথ ঘুরিয়ে বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে নিয়ে আসলাম, বি বিন্দু থেকে এ বিন্দুতে আনলাম অভিকর্ষ ত্বরণের দিকে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউ বি এ, বি থেকে এ তে আনলাম, ইকুয়াল টু হবে এম জি এইচ। সুতরাং মোট কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ। এই দুটাকে যোগ করলে শূন্য হয়, এই কৃত কাজ শূন্য হলো।
সুতরাং এই যে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ শূন্য হয়, সুতরাং অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল সংরক্ষণশীল বল, যেহেতু অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ শূন্য। এখন আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে প্রমাণ করব, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে প্রমাণ করব মোট শক্তি E ইকুয়াল টু গতি শক্তি হাফ mv স্কয়ার প্লাস বিভব শক্তি v of x। এখানে বিভব শক্তি সরণের অপেক্ষক, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা ধরি m ভরের একটা বস্তুকে বল প্রয়োগে, সংরক্ষণশীল বল প্রয়োগে x সরণ ঘটানো হলো। আমরা জানি হুকের সূত্র থেকে, আমরা জানি হুকের সূত্র থেকে আমরা পাই যদি এফ বল প্রয়োগে কোন বস্তুর সরণ এক্স হয়, তাহলে হুকের সূত্র থেকে পাই এফ অফ এক্স। আবারও বলছি, এফ অফ এক্স এটা দিয়ে বোঝায় বল সরণের একটি অপেক্ষক। এখানে এক্স দিয়ে সরণ বোঝানো হচ্ছে, অর্থাৎ বলের পরিবর্তনে সরণের পরিবর্তন হয়। ধরি এফ অফ এক্স সমানুপাতিক এক্স, বা এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স সমানুপাতিক মাইনাস কে এক্স। অর্থাৎ সংরক্ষণশীল বল, এই ক্ষেত্রে আমি একটু ভূমিকা দিয়েই শুরু করি। ধরি এরকম একটা দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিংকে অনুভূমিকভাবে আটকানো আছে এবং স্প্রিং এর শেষ প্রান্তে একটা এম ভরের বস্তু লাগানো আছে, এবং এফ বল প্রয়োগে স্প্রিংটা দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পেল, অর্থাৎ এর মুক্ত প্রান্ত এইখান থেকে এখানে চলে আসলো, অর্থাৎ এক্স পরিমাণ মুক্ত প্রান্তের সরণ হল। তাহলে এই যে বল যত বেশি প্রয়োগ করবে সরণ তত বেশি হবে, অর্থাৎ সরণ বাড়লে বলও বাড়বে। সুতরাং আমরা বলতে পারি বল সরণের সমানুপাতিক। এখান থেকে হুকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এফ অফ এক্স সমানুপাতিক মাইনাস এক্স। এখন মাইনাস এক্স কেন? বল প্রয়োগ করছি আমরা, স্প্রিং এতটুকু, স্প্রিংকে এতটুকু করতে হলে বল প্রয়োগ করা হচ্ছে এই দিকে, আর স্প্রিংটাকে ছেড়ে দিলে স্প্রিংটার সরণ হবে এই দিকে। বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, এটা বোঝানোর জন্য মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে। বা আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। স্প্রিং ধ্রুবক
তাহলে f ইকুয়াল টু আমরা পাই মাইনাস কে এক্স। আচ্ছা, আর পরম মান নিলে যদি আমরা দিক বিবেচনা না করি, শুধু মান বিবেচনা করলে, মানের বিবেচনায়, শুধুমাত্র মানের বিবেচনায় আমরা f অফ x ইকুয়াল টু লিখতে পারি kx। f অফ x সমান সমান লিখতে পারি kx। এখন ধরি কে উপর, আচ্ছা এখন ধরি স্প্রিং কে x পরিমাণ সংকোচন বা প্রসারণ করার ফলে, x পরিমাণ সংকোচন বা প্রসারণের ফলে, x পরিমাণ সংকোচন বা প্রসারণের ফলে বস্তুর উপর মোট বিভব শক্তি, বস্তুর উপর মোট শক্তি E ইকুয়াল টু হয় EK প্লাস EP। গতি শক্তি এবং বিভব শক্তির সমষ্টি মোট শক্তি, এটা আমরা জানি। আবার যেহেতু স্প্রিং এর মুক্ত প্রান্তে m ভর ঝুলানো ছিল, এই m ভরের বস্তুটা যদি v বেগে সংকুচিত বা প্রসারিত হয় বা গতিশীল হয় বল প্রয়োগের ফলে, তাহলে আমরা লিখতে পারি EK ইকুয়াল টু হাফ m v স্কয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দেই, EK ইকুয়াল টু হাফ m v স্কয়ার। এটা আমরা গতি শক্তির সমীকরণ থেকেই জানি। আবার এই যে একটা স্প্রিংকে x পরিমাণ সংকুচিত করা হলো অথবা x পরিমাণ প্রসারিত করা হলো, এই স্প্রিংকে x পরিমাণ সংকুচিত করা বা প্রসারিত করার ফলে কৃত কাজ হবে স্প্রিংটির বিভব শক্তির সমান। অর্থাৎ স্প্রিংটির কৃত কাজই হবে, স্প্রিংটির দ্বারা কৃত কাজ হবে এর বিভব শক্তির সমান। তাহলে স্প্রিং এর উপর কৃত কাজ বা এর বিভব শক্তি যদি ইপি ধরি, ইপি ইকুয়াল টু কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু, আমরা জানি স্প্রিং সম্প্রসারণে কৃত কাজ বা প্রসারণে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ dx 0 to x। স্প্রিংটাকে 0 থেকে x পরিমাণ প্রসারিত করা হয়েছিল, সুতরাং কৃতকাজ f, আর অতি ক্ষুদ্র সরণ dx হলে কৃতকাজ ইন্টিগ্রালস f dx, বা EP ইকুয়াল টু f ইকুয়াল টু আমরা জানি মাইনাস kx, আমরা মুছে ফেলেছি। f equal to যদি minus kx হয়, integral 0 to x by kx dx equal to k, আমরা বাইরে নিয়ে যাই, x dx 0 to x। to x। এখন এই কে x কে সমাকলন করলে আমরা পাই x স্কয়ার বাই 2, 0 to x এই সীমার মধ্যে সমাকলন করা হয়েছে।
বা ইপি ইকুয়াল টু হাফ, টুটাকে বাইরে নিয়ে গেলাম, হাফ কে এক্স এর সীমা বসালে এক্স স্কোয়ার মাইনাস 0 বা ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আবার যেহেতু বিভব শক্তি সরণের একটি অপেক্ষক, সুতরাং আমরা বিভব শক্তি ইপি কে বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করলে ভি অফ এক্স ইকুয়াল টু লিখতে পারি বিভব শক্তি ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটাকে 3 নং সমীকরণ দিলে 2 এবং 3 নং সমীকরণের ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার আর ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই 2 নং এবং 3 নং সমীকরণের মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা পাই ই ইকুয়াল টু মোট শক্তি, ই ইকুয়াল টু বাই ইকে অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার প্লাস ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার বা মোট শক্তি ই ইকুয়াল টু ইকে প্লাস ইপি, ইকে হলো হাফ এম ভি স্কোয়ার আর ইপি হলো হাফ কে এক্স স্কোয়ার। সুতরাং মোট শক্তি ই ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ গতি শক্তি, হাফ এম ভি স্কোয়ার আমরা জানি গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার একটু এটা বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। আমরা জানি বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় ভি অফ এক্স। সুতরাং আমরা পাই মোট শক্তি সমান গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার প্লাস বিভব শক্তি ভি এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিএসসির এই ক্লাসটিতে খুব অল্প কিছু জিনিস দেখালাম। এরপর আমরা এই অধ্যায়ের পরবর্তী যে সকল বিষয় আছে এগুলি আলোচনা করব, প্রয়োজনে প্রতিপাদন করব তোমাদের বোঝানোর জন্য। তা আশা করি এই টপিকসগুলি তোমরা আবারও বই খুলে দেখবে বিশদভাবে বোঝার জন্য। যদি না বুঝো আমাকে মোবাইলে অথবা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে যোগাযোগ করলে আমি তোমাদের কাছ থেকে বিষয়গুলি জেনে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এই বাকি সময়টুকু তোমরা ভালো থাকো, কোভিড-19 লকডাউন মেনে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো। ঘরের বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে যাও, যেভাবে চলতে হয় স্বাস্থ্যবিধি মেনে সেভাবে চলবে। ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।